প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আসন্ন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা 12 জুন 2026। আর মাত্র 2টা দিন সময় বাকি আছে। আমি আরও টপ 100 এমসিকিউ নিয়ে আসছি আপনাদের সামনে এসআর অ্যাক্ট অ্যান্ড এভিডেন্স অ্যাক্টের উপরে। 1 থেকে 50 পর্যন্ত থাকবে এসআর অ্যাক্ট অর্থাৎ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন, এবং পরবর্তী 51 থেকে 100 পর্যন্ত এই 50টি প্রশ্ন থাকবে সাক্ষ্য আইনের উপরে। এই ভিডিওগুলোর মাধ্যমে যদি উপকৃত হন, অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আমার ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দিব কোথায় সংশোধন দরকার, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের ফেসবুকে শেয়ার করে দিবেন। আপনাদের সবার পরীক্ষা ভালো হোক এই কামনায় শুরু করছি। আমি পড়ছি আমার আইন আদালত বার এমসিকিউ ফাইনাল টাস্ক নোট হতে মডেল টেস্ট 5, যেটা টপ 100 এমসিকিউস অন এসআর অ্যাক্ট ফর বার এমসিকিউ টেস্ট 2026। প্রশ্ন 1, ভয়েড কন্ট্রাক্ট মূলত খ এমন চুক্তি যা আইন দ্বারা বলবৎযোগ্য নয়। নিম্নে বর্ণিত কোন মামলায় অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে না? খ বন্টনের মামলা। দলিল রদের মোকদ্দমায় কোর্ট ফি কত? অ্যাড ভ্যালোরাম। 3 ক অ্যাড ভ্যালোরাম। নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না? অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা। এসআর অ্যাক্ট এর ক্ষেত্রে কোনটি সঠিক? আমি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট পুরোটা না পড়ে সংক্ষেপে এসআর অ্যাক্ট পড়ব, যেন ভিডিও দ্রুত শেষ করা যায়। উত্তর ক সাবস্ট্যান্টিভ ল অর্থাৎ মৌলিক বা মূল আইন। কোনটি পদ্ধতি বিষয়ক আইন নয়? সুনির্দিষ্ট প্রতিকার আইন। একই প্রশ্ন দুইভাবে আসতে পারে। ইকুইটি এর বিপরীত বায়াস, এবং ইকুইটি মানে ফেয়ার, জাস্টিস, ইম্পার্শিয়াল সবই ইকুইটি এর সিনোনিম, এবং বায়াসটা হচ্ছে এর বিপরীত। সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে দেওয়া যায়? 5 উপায়ে। কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না? আর্থিক ক্ষতিপূরণ। সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে 10-এর ঘর রিসিভার নিয়োগের মাধ্যমে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় কয়টি নিষেধাজ্ঞামূলক সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করার কথা বলা হয়েছে? 11 ঘ একটি। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অর এসআর অ্যাক্ট এর কোন ধারায় প্রিভেন্টিভ রিলিফ এর সংজ্ঞা আছে? 6। সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না শুধু দণ্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য। রিলিফ নট গ্র্যান্টেড টু এনফোর্স পেনাল ল বিধানটি পেনাল কোড এর কত ধারায় বর্ণিত হয়েছে? 7 ধারায়। A person entitled to the possession of specific immovable property may recover it in the manner prescribed by the Code of Civil Procedure। অর্থাৎ স্পেসিফিক রিলিফ অ্যাক্টে মামলা হলেও পদ্ধতি ফলো করতে হবে এসআর অ্যাক্টের। সরকার কর্তৃক কোনো ব্যক্তি তার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে। 16 গ সত্য ঘোষণা ও দখল উদ্ধারের। এসআর অ্যাক্টের কোন ধারায় অনুযায়ী স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা করা যায়? 8। 18 এসআর অ্যাক্টের 8 ও 9 ধারার দখল পুনরুদ্ধারের মামলার বিষয়ে কোনটি সঠিক নয়? উভয় ধারায় সরকারের বিরুদ্ধে মামলা চলবে, এটা সঠিক নয়। এসআর অ্যাক্টের 9 ধারা অনুসারে আনীত মোকদ্দমার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? বাদী সত্য প্রতিষ্ঠায় বারিত হবেন। 20 নো ড্যাশ shall lie from any order or decree passed in any suit instituted under this section, nor shall any dash of any order or decree be allowed। এসআর অ্যাক্টের 9 ধারা অনুসারে শূন্যস্থানে সন্নিবেশিত শব্দ দুইটি যথাক্রমে
উত্তর হবে খ, অ্যাপিল রিভিউ। প্রথম শূন্যস্থানে অ্যাপিল, দ্বিতীয় শূন্যস্থানে রিভিউ। সুনিশ্চিত প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? রিভিশন। সত্যের দাবি উত্থাপন ব্যতিরেকে দখল পুনরুদ্ধারের মামলার কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? শুধু রিভিশন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে জমি দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? দখল ও বেদখল। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীনে কোনো মামলা দায়ের করা যাবে না সরকারের বিরুদ্ধে। এছাড়া একটা ৯ ধারায় দখল পুনরুদ্ধারের জন্য মামলা করার তামাদ সময়সীমা বেদখলের তারিখ হতে ৯ ধারায় ৬ মাস। এছাড়া একটের কোন ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না? ৯ ধারায়। তাহলে মামলা ৯ ধারায় বিভিন্নভাবে প্রশ্ন ঘুরে পেঁচে আসতে পারে, সেটা দেখানোর চেষ্টা করেছে, খুবই ইম্পর্টেন্ট। অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত? অস্থাবর সম্পত্তি ৩ বছর। চুক্তি প্রবলের মোকদ্দমার কোর্ট ফি কত? অ্যাড ভলোরাম অর্থাৎ মূল্যানুপাতিক। নিম্নের কোন চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে? যখন কোনো স্থাবর সম্পত্তি বিক্রির চুক্তি করা হয়। একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় যখন উহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয় না। নিচের কোনটি আইন অনুযায়ী বলবৎযোগ্য? এ বি এর সাথে সম্পত্তি বিক্রয়ের চুক্তি করে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় চুক্তি প্রবলের কথা বলা হয়েছে? ১২ ধারা। এসআর অ্যাক্ট এর ১২ ধারা অনুসারে কয়টি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎযোগ্য? ৪টি ক্ষেত্রে। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার প্রাপ্তির বিষয়টি আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। ক, একটি বাড়ি ১ লক্ষ টাকায় খ এর নিকট বিক্রয় করতে চুক্তি করে, পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়, এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে? খ কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে। এসআর অ্যাক্টের কত ধারার মতে জিম্মাদার কর্তৃক ক্ষমতা লঙ্ঘন করে কৃত চুক্তি বলবৎযোগ্য নয়? ২১। আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল নট স্পেশালি এনফোর্সেবল বিধানটি এসআর অ্যাক্টের কত ধারায় আছে? 21A। সান্ত্বনামূলক ক্ষতিপূরণ প্রদান করা আদালতের জন্য বিবেচনামূলক। কন্ট্রাক্ট টু সেল প্রপার্টি বাই ওয়ান হু হ্যাজ নো ড্যাশ অর হু ইজ এ ভলেন্টারি ড্যাশ, দুইটা শূন্যস্থানে কি বসবে? টাইটেল সেটলার। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারাটি ইজারা গ্রহীতার রক্ষা কবচ হিসেবে পরিচিত? ২৭। বার অফ শুট ফর ব্রিচ আফটার ডিসমিসাল সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আছে? ২৯। কোন ক্ষেত্রে দলিল সংশোধন করা যাবে? দ্বিপাক্ষিক ভুল। দলিল সংশোধন হতে পারে শুধুমাত্র আদালতের দ্বারা অথবা ডিগ্রি দ্বারা। কোন ক্ষেত্রে চুক্তি রদ করা যাবে? সবগুলো সঠিক, যেমন বাতিলযোগ্য চুক্তি, যে চুক্তি বাদী কর্তৃক সমাপনীয়, সরল বিশ্বাসে তৃতীয় পক্ষে কর্তৃক বিষয়বস্তু গৃহীত হয়েছে এমন চুক্তি। ৪৫। কোর্ট মে রিকোয়ার পার্টি ডিসাইডিং টু ডু ইকুইটি বিধানটি এসআর অ্যাক্টের কত ধারায় আছে? ৩৮। অল্টারনেটিভ প্রেয়ার ফর রেসিশন ইন শুট ফর স্পেসিফিক পারফরমেন্স বিধানটি এসআর অ্যাক্টের কত ধারায় আছে? ৩৭।
কোনো ঘোষণা কাদের জন্য বাধ্যকর? মোকদ্দমার পক্ষগণের মাধ্যমে দাবিরত ব্যক্তি কোনো পক্ষ জিম্মেদার হলে বেঁচে থাকলে যাদের জিম্মেদার হতো। উত্তর সবার জন্য। নিষেধাজ্ঞার আদেশ কত প্রকার হতে পারে? 3 প্রকার। ক 5 বছরের জন্য কেরানি হিসেবে খ এর অফিসে দায়িত্ব পালনের জন্য চুক্তিবদ্ধ হন, মেয়াদ শেষ হবার পূর্বেই ক উক্ত দায়িত্ব হতে অব্যাহতি চান। এক্ষেত্রে চুক্তির তারিখ হতে 5 বছর পর্যন্ত ক কে কেরানি হিসেবে দায়িত্ব পালনে বাধ্য করার জন্য খ এর প্রতিকার কি হতে পারে? উত্তর গ চুক্তি মেয়াদোত্তীর্ণ না হওয়া পর্যন্ত খ এর অফিসে কেরানি হিসেবে দায়িত্ব পালনে বাধ্য না করা গেলেও যেন প্রতিদ্বন্দ্বী কোনো অফিসে কেরানি হিসেবে দায়িত্ব পালন করতে না পারে তার নেতিবাচক নিষেধাজ্ঞার আদেশ প্রদান। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় নীতিগতভাবে নেতিবাচক চুক্তি চুক্তি পালনে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে? ধারা 57। উপরের প্রশ্নটিও ধারা 57 থেকে আসছে, 49 নম্বরটা। এবার টপ 50 এমসিকিউ অন এভিডেন্স অ্যাক্ট ফর বার এমসিকিউ টেস্ট 2026। দ্য এভিডেন্স অ্যাক্ট সর্বশেষ কত সালে সংশোধন করা হয়? উত্তর 2022। কোন আইনের মাধ্যমে এভিডেন্স অ্যাক্টকে চট্টগ্রামের পার্বত্য জেলাসমূহে বলবৎ করা হয়েছে? চিটাগং হিল ট্র্যাক্টস রেজুলেশন 1900। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 1872 প্রণয়ন কে করেন? প্রণয়ন মানে ড্রাফট কে রচনা করেন? জেমস স্টিফেন। এ ফ্যাক্ট ইজ সেড টু বি নট ড্যাশ when it is neither proved nor disproved। গ হচ্ছে উত্তর প্রুফড। সাধারণত একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধরন হয়? উত্তর খ বর্ণনামূলক। বি এর হত্যার জন্য এ অভিযুক্ত বিচারকালে নিচের কোন ঘটনাটি বিচার্য বিষয় হবে না? 56 গ এ এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল, বাকি সবগুলোই বিচার্য বিষয় হবে। যেমন এ বি এর নিকট হতে আকস্মিক প্ররোচনা পেয়েছিল, এ বি এর মৃত্যু ঘটনা অবিবাহিত করেছিল, এ বি এর মৃত্যু ঘটিয়েছিল, সবগুলোই বিচার্য বিষয়, গ বিচার্য বিষয় নয়, তাহলে উত্তর গ। এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী নিম্নের কোনটি সঠিক নয়? 57 গ ব্যঙ্গচিত্র দলিল নয়। ব্যঙ্গচিত্র দলিল। ব্যঙ্গচিত্রের ইংরেজি হচ্ছে কার্টুন। এভিডেন্স অ্যাক্ট অনুসারে কোনটি ইলেকট্রনিক্স রেকর্ড নয়? 58 ঘ ডিএনএ ডাটা। ডিএনএ ডাটা হচ্ছে ফরেনসিক এভিডেন্স। এভিডেন্স অ্যাক্টের ড্যাশ ধারায় অপরাধ সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে? উদ্দেশ্য 59 খ 8। উদ্দেশ্য মোটিভ। বি কে হত্যার দায়ে এ অভিযুক্ত, এদের এক্ষেত্রে নিচের কোনটি প্রাসঙ্গিক ঘটনা? 60 ঘ সবগুলো। কি কি আছে? এ সি কে হত্যা করেছিল, এ সি কে হত্যা করেছিল তা বি জানতো, সি কে হত্যার বিষয়টি প্রকাশ করে দিবে মর্মে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে বি এ এর নিকট হতে টাকা আদায়ের চেষ্টা করছিল, সবগুলোই প্রাসঙ্গিক। তাহলে উত্তর হবে সবগুলো। এভিডেন্স অ্যাক্টের কত ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলা হয়েছে? 10। পেনাল কোডের যেমন 34 ধারা, তেমন এভিডেন্স অ্যাক্টে 10 ধারা। এভিডেন্স অ্যাক্টে অ্যাডমিশন সম্পর্কে বলা হয়েছে ড্যাশ ধারায়? 65 ক 17 থেকে 31 ধারা। এভিডেন্স অ্যাক্টের 24 ধারা অনুযায়ী কনফেশন কজড বাই ড্যাশ ইজ ইরেলিভেন্ট ইন ক্রিমিনাল প্রসিডিং। থ্রেট, ইন্ডিউসমেন্ট, প্রমিস, ঘ সবগুলো সঠিক। পুলিশ অফিসারের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি এভিডেন্স এভিডেন্স অ্যাক্টের কত ধারা অনুযায়ী গ্রহণযোগ্য নয়? খ 25। পুলিশের নিকট আসামির দোষ স্বীকারোক্তি বা স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে? খ স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার। এভিডেন্স অ্যাক্টের ধারা 28 অনুযায়ী প্রতিশ্রুতি, ভীতি ও প্রলোভনজনিত ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি ড্যাশ।
গ প্রাসঙ্গিক। একজন আসামির দোষ স্বীকারোক্তি শুধু তার বিরুদ্ধে কার্যকর হবে এভিডেন্স অ্যাক্টের কোন ধারায় এই নীতির ব্যতিক্রম আছে? অর্থাৎ যে দোষ স্বীকার দিচ্ছে সে বাদেও অন্য কার উপর প্রযোজ্য হবে কিনা। ঘ ধারা 30। এভিডেন্স অ্যাক্ট অনুসারে স্বীকৃতি হলো স্বীকৃত বিষয় সম্পর্কে চূড়ান্ত প্রমাণ নয়। স্বীকৃতি কি বিষয়ে বিবেচিত হয়? স্টপেল। মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেওয়া যাবে। মৃত্যুকালীন ঘোষণার গ্রহণীয় ড্যাশ। গ দেওয়ানি ও ফৌজদারি উভয় কার্যধারায়। কোনো ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা ডাইং ডিক্লারেশন তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য? ঘ মৃত্যুর কারণ। Cases in which statement of relevant fact by person who is dead or cannot be found etc. is relevant বিধানটি এভিডেন্স অ্যাক্টের কত ধারায় উল্লেখ আছে? 32। প্রতিপক্ষ জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদ্বয়ের পরবর্তী যে কোনো বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী হন মৃত ব্যক্তি। সাক্ষ্য আইনের কোন ধারায় রেস জুডিকাটা নীতির প্রতিফলন ঘটেছে? 40। ক এর বিরুদ্ধে চুক্তির অভিযোগ চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারি আদালত প্রদত্ত নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক? গ ক অন্য একটি চুরি মামলায় দণ্ডিত হয়েছে। সাক্ষ্য আইনের কোন ধারায় বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে বলা হয়েছে? ক 45। এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী বিশারদের মতামত আদালতের ওপর খ বিবেচনামূলক। এভিডেন্স অ্যাক্টের 53 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির পূর্ববর্তী সচ্চরিত্র কোন মামলায় প্রাসঙ্গিক? খ ফৌজদারি মামলায়। আদালত যে সকল বিষয় জুডিশিয়াল নোটিশে নিতে পারেন তা এভিডেন্স অ্যাক্টের কোন ধারায় বলা হয়েছে? উত্তর গ 57। নিম্নের কোনটি জুডিশিয়াল নোটিশের বিষয়বস্তু নয়? ইসরায়েলের জাতীয় পতাকা। এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হবে না যদি তা হয় খ অপর পক্ষ কর্তৃক স্বীকৃত। এভিডেন্স অ্যাক্টের ধারা 59 অনুযায়ী দেশ ব্যতীত সকল বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। গ দলিলের বিষয়বস্তু। একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে ড্যাশ। ঘ বর্ণিত যে কোনো একটির দ্বারা, অর্থাৎ গৌণ সাক্ষ্য দ্বারা, স্বয়ং দলিলটি দ্বারা, প্রাথমিক সাক্ষ্য দ্বারা, সবগুলোর দিয়েই সম্ভব। কোনটি মূল দালিলিক সাক্ষ্য অর্থাৎ প্রাইমারি এভিডেন্স? 85 গ দৈনিক পত্রিকা। এভিডেন্স অ্যাক্টের 65 ধারা অনুযায়ী দলিলের অস্তিত্ব, অবস্থা ও বিষয়বস্তু সম্পর্কে কয়টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য করা হয়েছে? 86 ঘ 7টি। আইনে যদি কোনো দলিল প্রত্যয়ন অর্থাৎ অ্যাটেস্টেড বা সত্যায়ন যেটাই বলি না কেন করার বিধান থাকে তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের কোন ধারা অনুসারে করতে হবে? 87 খ 68। এভিডেন্স অ্যাক্টের কত ধারায় কম্পারিজন অফ সিগনেচার রাইটিং অর সিল উইথ আদার্স অ্যাডমিটেড অর প্রুভড সংক্রান্ত বিধানটি বর্ণিত হয়েছে? 88 গ 73। নিচের কোনটি পাবলিক দলিল অর্থাৎ পাবলিক ডকুমেন্ট? 89 ক রায়। নিম্নের কোন দলিলটি পাবলিক ডকুমেন্ট নয় অর্থাৎ প্রাইভেট দলিল? তদন্তকালে পুলিশের দিনপঞ্জি, কেস ডায়েরি। কোন দলিলটি পাবলিক দলিল পাবলিক ডকুমেন্ট?
একানব্বইয়ের গ, দানপত্র। 91-এর গ, মামলার আর্জি। নিম্নের কোনটি পাবলিক ডকুমেন্ট? 92-এর ক, ডিক্রি। বাংলাদেশে প্রচলিত সাক্ষ্য আইন অনুযায়ী কোনটি সরকারি দলিল নয়? ঘ, অংশীদারি চুক্তি, পার্টনারশিপ ডিড বা কন্ট্রাক্ট। এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী কোনটি সরকারি দলিল নয় অর্থাৎ বেসরকারি দলিল? খ, বিভাগীয় অনুসন্ধানে ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি। নিম্নে প্রাইভেট ডকুমেন্ট কোনটি? 95 ঘ, মূল বিক্রয় দলিল। নিম্নে কোনটি পাবলিক ডকুমেন্ট নয়? ঘ, বিভাগীয় তদন্তে রেকর্ডকৃত জবানবন্দি। নিম্নে কোন বিষয়টি শ্যাল প্রিজুম এর অন্তর্ভুক্ত? ঘ, ডকুমেন্ট অফ পাওয়ার অফ অ্যাটর্নি। এ বলে যে বি একটি অপরাধ করেছে, এখন এ চায় অপরাধের রায়ে বি এর সাজা হোক। কোন বক্তব্য কোন বক্তব্যটি সঠিক? 98 ঘ, এ কে অবশ্যই প্রমাণ করতে হবে যে বি অপরাধটি করেছে, অর্থাৎ যে যা দাবি করছে তাকেই তা প্রমাণ করতে হবে। এটাই হচ্ছে বার্ডেন অফ প্রুফ। বি একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। এ বি এর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়, এখানে এ কে অবশ্যই প্রমাণ করতে হবে 99 গ, বি এর মৃত্যু। নিম্নে কোন ক্ষেত্রে সাক্ষী উত্তর প্রদানে বাধ্য? মামলা সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করলে সাক্ষীর পরিচয় আবিষ্কার করার উদ্দেশ্যে উত্থাপিত প্রশ্ন, সাক্ষীকে কোনো অপরাধের সাথে জড়িত করতে পারে এমন মামলার সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন। হবে উত্তর সবগুলো, ওপরের সব ক্ষেত্রে। উত্তর ঘ। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি এই সাথে 7টি আইনের মোট 5টি মডেল টেস্ট অর্থাৎ টপ 100 এমসিকিউ 5টি ভিডিও অর্থাৎ টপ 500 এমসিকিউ ভিডিও আমি দিয়ে দিলাম, যেটা মোটামুটি বিগত সালের প্রশ্ন এবং কিছু নতুন প্রশ্নের আলোকে করা হয়েছে, এবং সিপিসি সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টগুলো ছিল সেগুলোও দিয়ে দেওয়া হয়েছে, বিগত ভিডিওতে আপনারা দেখেছেন। আশা করছি কালকে টপ 300 এমসিকিউ আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। তো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবার পরীক্ষা ভালো হোক এই কামনা করছি আবারও।